বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি যে নদীর পানিতে ডুবে যাচ্ছি। পারুল কুহু, তোরা দয়া করে আমাকে এই নদীর পানি থেকে তুলে নে, নয়তো আমি নদীর পানিতে ডুবে মরবো। টুকি, আমরা তো সাঁতার কাটতে জানি না, তোকে আমরা কি করে বাঁচাবো? আর তুই নদীতে পড়ে গেলে কি করে বলতো? এখন আমরা কি করবো? তুমি মাসিকে কি বলবো গিয়ে? এইসব কথা বলতে বলতে টুকি নদীর পানিতে ডুবে যায়। একি, একি, তুই কোথায় চলে গেলি টুকি? আমরা তোকে দেখতে পাচ্ছি না, পাচ্ছি না। তাহলে কি তুই আর আমাদের কাছে ফিরে আসবি না? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন করলে? চল আমরা গিয়ে টুনি মাসিকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ রে পারুল, তুই ঠিক কথাই বলেছিস। চল আমরা তাড়াতাড়ি গিয়ে টুনি মাসিকে সবটা বলে আসি। এরপর কুহু ও পারুল টুনির বাড়িতে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এসব তুই কি বলছিস কুহু? টুকি নদীতে ডুবে গেছে? না, আমি এসব কিছুই বিশ্বাস করি না। আমার টুকি শোনার কিছু হয়নি। তোরা আমাকে শুধু শুধু মিথ্যা কথা বলছিস, তাই না? তোরা খুব দুষ্ট হয়ে গিয়েছিস, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা শিখে গেছিস। আমি তোমাকে মিথ্যে কথা বলছি না গো। টুকি সত্যি সত্যি নদীর পানিতে ডুবে গেছে, তাই তোমাকে খবর দিতে আমরা এখানে এসেছি। মা টুকি, তুই কেন আমাদের ছেড়ে চলে গেলি মা? এখন আমরা তোকে ছাড়া কি করে বাঁচবো বলতো? মারে, তুই ফিরে আয় মা, আমার বুকে ফিরে আয় মা, আমার বুকে ফিরে আয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু টুনি তবুও টুকির চলে যাওয়াটা মেনে নিতে পারে না। টুনি তার মেয়ের জন্য সব সময় মনমরা হয়ে থাকে। টুনি, তুমি এভাবে মনমরা হয়ে আর কতদিন থাকবে বলো তো? এবার তুমি নিজেকে সামলিয়ে নাও। তোমাকে এভাবে দেখতে আমার আর ভালো লাগছে না টুনি। টোনা, কি করবো বলো? আমার যে কোনো কাজে মন বসছে না, শুধু টুকির ছবি চোখের সামনে ভেসে আসছে। আমি মেয়েটাকে কি করে ভুলে যাব বলো তো? কি করে ভুলে থাকবো? টুনি, তুমি কিছুদিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসো, দেখবে তোমার মনটা একটু হালকা হবে। না গো টোনা, আমি কোথাও যাব না, আমি এখানেই ভালো আছি। না টুনি, তুমি ভালো নেই, তাই আমি যখন বলছি তোমাকে মায়ের বাড়িতে যেতে, তখন তুমি মায়ের বাড়িতে যাবে, বুঝেছো? আরে টুনি, দেখো ওই নদীর পানিতে কিছু একটা ভেসে আসছে মনে হচ্ছে, চলো তো গিয়ে দেখি। আরে টোনা, এ তো একটা মেয়ে বাচ্চা, কিন্তু এই বাচ্চাটাকে নদীর পানিতে ভেসে দিল কে? এত সুন্দর একটা ফুটফুটে মেয়েকে কেউ নদীতে ভাসিয়ে দিতে পারে বলো? টুনি, জানি না এই বাচ্চাটা কোথা থেকে এলো, তবে সৃষ্টিকর্তা মনে হয় আমাদেরকে ঘর আলো করতে এই মেয়েকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি আর কিছু ভেবো না, আজ থেকে এই মেয়েই আমাদের সন্তান। মা, বাবা, তোমাদের কি হয়েছে? তোমাদের চোখে পানি কেন? টুনি দেখো, ও আমাদের মা বাবা বললো, কতদিন পর বাবা ডাক শুনতে পেলাম। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ টোনা, আমারও অনেক ভালো লাগছে। আমার মেয়ে আমার কাছে ফিরে এসেছে। আমি আমার মেয়েকে দূরে যেতে দিব না। আজ থেকে ওর নাম টুনটুন। চল মা, তোকে আমি বাড়িতে নিয়ে যাই। টোনা, চলো আমরা বাড়িতে ফিরে যাই, আমার মন ভালো হয়ে গেছে।
এরপর টোনা ও টুনি তাদের কুড়িয়ে পাওয়া সন্তানকে বাড়িতে নিয়ে যায় আর টুনি তার মেয়ের মতো করে টুনটুনকে বড় করে তোলে আর এভাবে কয়েক মাস কেটে যায়। মা টুনটুন, তুই বাড়িতেই থাক, আমি নদী থেকে একটু পানি নিয়ে আসছি। মা, তুমি কেন পানি আনতে যাবে? আমি তোমাকে নদী থেকে পানি এনে দিচ্ছি, তোমাকে কষ্ট করে নদীতে যেতে হবে না মা। না রে মা, তোকে যেতে হবে না, আমি তো আছি। আমি থাকতে আমার মেয়েটা কাজ করবে কেন? এইটুকু কাজ তো আমি একাই করে নিতে পারবো, এতে আমার কোনো কষ্টই হবে না। মা, আমি তো বললাম আমি তোমাকে পানি এনে দিব, তুমি তবু আমাকে যেতে দিতে চাচ্ছ না কেন? ঠিক আছে, তুই যখন যেতে চাইছিস তবে যা, আমি আর তোকে বারণ করব না। আরে, এখানে কে পড়ে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো এক সাধু বাবা, কিন্তু উনি কি কোনো বিপদে পড়েছে নাকি? গিয়ে দেখি তো একবার। সাধু বাবা, সাধু বাবা, আপনার কি হয়েছে? আপনি এখানে ক্ষত অবস্থায় পড়ে আছেন কেন? আরে, এখানে আমাকে এক ডাইনি ক্ষত অবস্থায় ফেলে দিয়ে গেছে। তুই কি আমাকে একটু সাহায্য করতে পারবি? হ্যাঁ সাধু বাবা, আমি আপনাকে সাহায্য করব। হে কি, আমি সুস্থ হয়ে গেলাম কি করে? তবে এই মেয়েটা আমাকে স্পর্শ করেছে বলে কি আমার ক্ষত স্থান ভালো হয়ে গেল? কে এই মেয়ে যে আমাকে স্পর্শ করার সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেলাম? তবে কি এই সেই মেয়ে যাকে মুন্নি ডাইনির হাত থেকে বাঁচাতে নদীতে ভাসিয়ে দিয়েছিল? সাধু বাবা, আপনি কি এত ভাবছেন বলুন তো? আর আপনার শরীরের ক্ষতগুলো তো ভালো হয়ে গেছে, কিন্তু কি করে ক্ষতগুলো সেরে গেল বলুন তো? তা তো আমি জানি না রে মা, কিন্তু তুই কোথায় থাকিস বলতো? আর তোর মা বাবাই বা কে? তুই কি তোর মা বাবার কাছে আমাকে নিয়ে যেতে পারবি? সাধু বাবা, আমি তো এখানেই থাকি, আর একটু গেলেই আমার বাড়ি। আপনি আমার মা বাবার কাছে যাবেন, কিন্তু কেন সাধু বাবা? তুই আমাকে তোর বাড়িতে নিয়ে যেতে পারবি কিনা তাই বল। ঠিক আছে, চলুন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি সাধু বাবা। এরপর টুনটুন সাধু বাবাকে তার বাড়িতে নিয়ে যায়। মা, দেখো, আমি কাকে সাথে করে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছিস রে মা? এ কি, এ তো সাধু বাবা। কিন্তু সাধু বাবা, আপনি আমার বাড়িতে কেন? আসলে আমি একটা কথা জানতে এসেছি। কি কথা সাধু বাবা? তোর মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, তাই সত্যি করে বলতো এই মেয়েকে তুই কোথায় থেকে পেয়েছিস? সাধু বাবা, হঠাৎ এই কথা কেন বলছেন? টুনটুন তো আমারই মেয়ে। তুই মিথ্যে কথা বলছিস। টুনটুন কিছুতেই তোর মেয়ে হতে পারে না। হ্যাঁ সাধু বাবা, টুনটুন আমাদের মেয়ে নয়, টুনটুনকে আমরা কুড়িয়ে পেয়েছি। টোনা, তুমি এসব কি বলছো? টুনটুন আমাদের মেয়ে, ওকে আমি জন্ম দিইনি তো কি হয়েছে? তাই বলে কি টুনটুন আমার মেয়ে নয়? টুনি, সাধু বাবা জানতে চাইছে, তাই আমি সত্যিটাই বললাম। সাধু বাবা নিশ্চয়ই টুনটুনের আসল মা বাবাকে চেনে। হ্যাঁ, আমি জানি টুনটুনের আসল পরিচয় কি। তোরা শুনবি? শোন তবে। একদিন মনি নামে এক পাখি আমার কাছে এসেছিল তার বাচ্চা হয় না বলে। তাই আমি মুন্নিকে মায়া শক্তি দিয়ে গর্ভবতী হওয়ার উপায় বলে দিয়েছিলাম, আর বলেছিলাম ওর সন্তানের জাদু শক্তি থাকবে। কিন্তু এ কথা এক ডাইনি জেনে ফেলে, আর সেই ডাইনি অপেক্ষায় থাকে কবে মুন্নির সন্তান হবে। আর মাত্র কয়েকদিন, তারপর মুন্নির সন্তান হবে। আর মুন্নির সন্তানের সব জাদু শক্তি আমি কেড়ে নেব। আর মুন্নির সন্তানকে আমি মেরে ফেলবো।
এরপর মুন্নির সন্তান জন্ম নেয় আর তা ডাইনি জেনে ফেলে। আর কিভাবে মুন্নির সন্তানের জাদু শক্তি ডাইনি নিজের করে নেবে তা পরিকল্পনা করতে থাকে। এ কথা আমিও মুন্নি জেনে যাই। আর মুন্নি তার সন্তানকে বাঁচাতে রাতের অন্ধকারে তার সন্তানকে নদীতে ভাসিয়ে দেয়। আর ডাইনি মুন্নির সন্তানকে না পেয়ে মুন্নিকে মেরে ফেলে। ডাইনি আমাকেও অনেকবার মারার চেষ্টা করে, কিন্তু মারতে পারে না। কি টুনটুন জাদু শক্তি জানে, কিন্তু আমরা তো বুঝতে পারিনি। হ্যাঁ, টুনটুন জাদু শক্তি জানে, আর টুনটুন পারবে ওই শয়তান ডাইনিকে ধ্বংস করতে। কি ডাইনি আমার মাকে মেরে ফেলেছে? আমি ওই ডাইনিকে ধ্বংস করব। ওই ডাইনি কোথায় আছে আমাকে বলুন জাদু বাবা। এরপর সাধু বাবা ডাইনির আস্থারা কোথায় আছে তা বলে দেয়। আর টুনটুন ওই ডাইনির আস্থানায় গিয়ে ডাইনিকে মেরে ফেলে। আর এভাবেই টুনটুন তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রূপপুর জঙ্গলে স্বামীহারা এক মিনু তার দুই ছেলে রকি আর টোনাকে নিয়ে বাস করত। মিনু অনেকটা বোকা প্রকৃতির ছিল, যার জন্য প্রতিনিয়তই তার দুই ছেলেকে বিপদে পড়তে হতো। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে একটু খেতে দাও তো। আমার অফিসের অনেকগুলো কাজ বাকি আছে। মা, তুই ঘরে গিয়ে বস বাবা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এরপর টোনা নিজের ঘরে যায়। এইদিকে মিনু খাবার নিয়ে টোনার কাছে যায়। মা, আজ তোমার রান্না করা খাবারগুলো খুব লোভনীয় হয়েছে। তাই নাকি রে বাবা? খেয়ে নে, খেয়ে কাজে চলে যা। রকিটা যে কোথায় গেছে কে জানে। মায়ের কথা শেষ হতে না হতে টোনা খাবার মুখে তুলে দেয়। আর তখনই টোনা চিৎকার দিয়ে বলে ওঠে, উহ মা, আমার মুখটা জ্বলে গেল। এ তুমি কি খাবার বানিয়েছো বলো তো? কি দিয়েছো এখানে? হ্যাঁ, ওই যে পাশের বাড়ির সুখী আমাকে বলেছে যে খাবারে বেশি মশলা দিলে নাকি খাবার অনেক সুস্বাদু হয়। তাই তো আমি আজকে একটু মশলা বেশি করে দিয়ে রান্না করেছি। মা, সব খাবার রান্নার জন্য একটা পরিমাপ আছে, বুঝেছো? তুমি যেভাবে রান্না করেছো এতে স্বাদ তো দূরে থাকুক, একেবারে স্বর্গে যাওয়ার মতো অবস্থা করেছো তুমি। দূর চাই, আমি আর খাবোই না। তোমার এই বোকামির খাবার তুমি খাও, আমি চললাম অফিসে। এই বলে টোনা রাগ করে অফিসে চলে যায়। এইদিকে মিনু কাঁদতে কাঁদতে ভাবে, আজও আমার রান্না আমার ছেলের পছন্দ হলো না, পেটে ক্ষুধা নিয়ে অফিস চলে যেতে হলো। টোনার বাবা ঠিকই বলতো, আমার মতো বোকা এই জগতে আর দুটো নেই। এইসব বলে মিনু সংসারের কাজে মন দেয়। এইদিকে টোনা, এভাবে মার বোকামি আর সহ্য করা যাচ্ছে না। এবার মার জন্য একটা চালাক বউ আনতে হবে, যে কিনা মাকে ভালোবাসবে আর বুদ্ধিমানও বানাবে। এরপর টোনা অফিসে যায়। আর টোনা তার অফিসের কলিগ টুনি নামের একটা কালো মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। মা, ও মা, বরণ ডালা নিয়ে এসো তো। দেখো, তোমার বৌমাকে নিয়ে এসেছি। এটা তুই কি করেছিস বাবা? এভাবে আমাকে না বলে বিয়ে করে এনেছিস? কিন্তু এই মেয়েটা দেখতে এত কালো কেন? মা, কারোর বাইরের সৌন্দর্যই আসল সৌন্দর্য নয়। এ কালো হতে পারে, কিন্তু এর মনটা অনেক ভালো। টোনার কথা শেষ হতে না হতেই সেখানে রকি এসে হাজির হয়। দাদা, তুই তো দেখছি কালো হিরে এনেছিস। যাই হোক, ভাবিকে আমার বেশ পছন্দ হয়েছে দাদা। এই বলে রকি হাসতে হাসতে নিজের ঘরে চলে যায়। এইদিকে মিনুও তার নতুন বউকে ঘরে তুলে নেয়। এরপর হাসি খুশিতে বেশ কিছুদিন কেটে যায়। টুনি তার শাশুড়িকে নিজের মায়ের চোখে দেখতে থাকে। এরপর হঠাৎ একদিন রকি মিনি নামের একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। বাবা রকি, তুইও আমাকে না জানিয়ে বিয়ে করে আনলি? হ্যাঁ মা, দেখো তোমার বৌমা কত সুন্দর। যেমনি গায়ের রং তেমনি উচ্চশিক্ষায় শিক্ষিত আর অনেক বড় ঘরের মেয়ে। মা, দেখবে মুন্নিও তোমাকে বৌদির মতো অনেক আগলে রাখবে। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নয় মা, এবার ঘরে যাও তো।
আর আমরা আমাদের ঘরে যাই। এরপর রকি তার বউকে নিয়ে নিজের ঘরে যায়। আর পরের দিন সকালবেলা রকি আর টোনা অফিস চলে যায়। টুনি নিজের সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুন্নি, আমি রান্নাঘরের সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, তুই একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নে তো। আমাকে কি এবারে কাজের মেয়ে পেয়েছো নাকি? হ্যাঁ, যে আমি ঘর ঝাড় দিব, তার উপর আবার মুছবো বলছো? পারবো না আমি। মা, আপনি ওসব করে নিন গিয়ে। ঠিক আছে বৌমা, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও। এরপর মুন্নি নিজের ঘরে চলে যায়। আর মিনু সবগুলো ঘর ঝাড়ু দিয়ে মনে মনে ভাবে, আমি কাল একটা মুভিতে দেখেছি, ঘর মুছে তারপর মেঝেতে তেল লাগালে সেই মেঝে অনেক সুন্দর চকচক করে, একদম নতুনের মতো। আমিও বরং আজ এই ফর্মুলাটা ব্যবহার করি, তাহলে আমার দুই বৌমাই অনেক খুশি হবে আমার উপর। এরপর মিনু ঘর মুছে মেঝেতে তেল লাগিয়ে দেয়। তখনই মুন্নি নিজের ঘর থেকে রান্নাঘরে যাচ্ছিল। মেঝেতে তেল থাকার কারণে পা পিছলে মুন্নি ধপাস করে পড়ে যায়। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম, আমি মরে গেলাম। ও রকি, তুমি কোথায় গেলে গো? দেখো না, তোমার মা আমার উপর কেমন প্রতিশোধ নিল। হায় হায় রে, কি ব্যথাটাই না পেলাম। মুন্নির চিৎকার শুনে টুনি রান্নাঘর থেকে দৌড়ে আসতেই টুনিও পা পিছলে ধপাস করে পড়ে যায়। ওরে বাবা রে, আবার কোমরটা ভেঙে গেল রে। মা, আপনি কি করেছেন? আমাদের মারার জন্য কি আপনি এভাবে মেঝেতে তেল ফেলে রেখেছেন? হ্যাঁ, এটা কি করেছেন মা? না না না, মানে আমি ভাবলাম তেল দিলে ঘর আরো সুন্দর হয়ে উঠবে, কিন্তু তোমরা যেভাবে পড়ে যাবে আমি তো একদম বুঝতে পারিনি মা। আমার ভুল হয়ে গেছে বৌমা। আমি জানি আপনি ইচ্ছে করে এগুলো করেছেন, আপনাকে কাজ করতে বলেছি না এই বলে। এবার আমি আপনাকে দেখে নিব। এই বলে মুন্নি কোনো রকমে উঠে নিজের ঘরের দিকে যেতে চায়। তখনই আবার ধপাস করে পড়ে যায়। এরপর রাগ করে উঠে কোনো রকমে নিজের ঘর উপড়ে যায়। এইদিকে টুনি, মা, আপনি আর সংসারে কোনো কাজেই হাত লাগাবেন না মা, বুঝেছেন? আপনি খাবেন আর বিশ্রাম নেবেন। আপনার বোকামির জন্য আমরা আর শাস্তি পেতে পাবো না মা। এসব বোকামো আর ভালো লাগছে না। এই বলে টুনি কোনো রকমে উঠে রান্নাঘরে চলে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বিকেলে মুন্নি মাথা ব্যথায় শুয়েছিল। তখন মিনু, বৌমা, কি হয়েছে তোমার? এভাবে শুয়ে আছো কেন? মা, আমার মাথাটা খুব ধরেছে আজ, যার কারণে বিছানা থেকে একদম মাথাটা আমি তুলতেই পারছি না মা। ও ঠিক আছে ঠিক আছে বৌমা, তুমি শুয়ে থাকো। আমি বরং তোমার জন্য এক কাপ মশলা চা বানিয়ে আনি। দেখবে সেই চাটা খেলে তোমার মাথাটা একদম ভালো হয়ে যাবে বৌমা। এরপর মিনু রান্নাঘর থেকে এক কাপ চা বানিয়ে এনে মুন্নিকে দেয়। মুন্নি চাটা মুখে দিতে, ওয়াক থু, এ তো চা নয়, যেন বিষ। কি দিয়েছেন এর মধ্যে আপনি? হ্যাঁ, আমি তো আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, চিনি, চা পাতা আর জল দিয়ে অনেক যত্ন করে তোমার জন্য চা বানিয়ে আনলাম। একেই তো মশলা চা বলে মা। নিকুচি করেছে আপনার যত্নের। যেমন চা বানিয়েছে তেমন আপনি খাবেন এই চা। খান বলছি এই চা। এই সব চা যে আপনাকে খেতে হবে। আমাকে বোকার ভান করে জ্বালিয়েছেন তাই না? আজ তো এটা খেতেই হবে আপনাকে। এই বলে মুন্নি জোর করে মিনুকে ওই চা খাওয়ায়। এতে মিনু অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে টুনিকে গিয়ে বলে, বৌমা, তুমি অনেক ভালো, আমাকে কত ভালোবাসো তুমি। আর ওই সুন্দরী ছোট বউ আমাকে একদমই ভালোবাসে না মা, খালি আমাকে কষ্ট দেয়। আপনি কাঁদবেন না মা, আপনি এখন থেকে সারাদিন আমার পাশে থাকবেন, ওর কাছে একদম যাবেন না। আর আগ বাড়িয়ে কোনো কাজে হাত লাগাবেন না মা। ঠিক আছে ভালো বৌমা, আমি তোমার সব কথাই শুনবো। এই কথাটা মুন্নি বাইরে থেকে শুনে ফেলে আর মনে মনে ভাবে, এই দিদি তো মায়ের কাছে প্রিয় বৌমা হয়ে গিয়েছে।
এবার তো তাহলে মা এই পুরো সম্পত্তি ওই ফকিনীর বাচ্চা টুনিকে দিয়ে দিবে আর আমাকে খাওয়াবে কাঁচকলা। না না, এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমি আজই এই সব সম্পত্তি আমার নিজের নামে লিখে নিব। এরপর মুন্নি সম্পত্তির পেপারসগুলো সংগ্রহ করে। এরপর রাতে যখন মিনু ঘুমিয়েছিল তখন মুন্নি চুপি চুপি মিনুর ঘরে যায়। এরপর যেই না মুন্নি মিনুর হাতে টিপসই নিতে যাবে তখনই রকি এসে ঘরের লাইট অন করে দেয়। এ কি রকি, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে তোমার কুকর্মগুলো দেখার জন্য এসেছি। তুমি কি আমার মায়ের সাথে আমাকেও বোকা পেয়েছো নাকি? হ্যাঁ, তুমি আজ যখন এই জমির পেপারসগুলো আনতে গিয়েছিলে তখন আমি তোমার পিছু নিয়েছিলাম। এরপর যে উকিলের কাছ থেকে তুমি পেপারসগুলো নিয়েছো সেই উকিল ছিল আমার ছোটবেলার বন্ধু। তুমি পেপারসে যা যা লিখেছো আমার উকিল বন্ধু আমাকে সব জানিয়েছে। মুন্নি, তোমাকে অনেক সহজ সরল ভেবে ভালোবেসে এই বাড়ির বউ করে এনেছিলাম, কিন্তু তুমি এত লোভী আর এত ছোট মনের পাখি যে তোমাকে আমার বউ ভাবতেও ঘৃণা লাগছে। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ওগো, তুমি এমন কথা বলো না গো, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো এমন লোভ করব না, আর মাকে আমি আমার নিজের মতোই দেখব, আর কখনো কারো অবাধ্য হব না আমি। তবুও তুমি আমাকে মাফ করে দাও। রকির চিৎকার চেঁচামেচি শুনে টুনি টোনা সেখানে হাজির হয়। রকি, মুন্নি ভুল করেছে, মাপও চাচ্ছে, আর যে মাফ চায় তাকে মাফ করে দেওয়া উচিত। রকি, ঠিক আছে, তুমি যখন বলছো তখন এবারের মতো ওকে আমি মাফ করে দিলাম। তবে এর পরেও যদি ও এমন করে তাহলে ওকে আমি উচিত শিক্ষা দিব। আচ্ছা, এখন থেকে আমি মাকে চালাক হতে সাহায্য করব, আর বাড়ির সব কাজ আমি আর দিদি মিলে একসাথে করব। এরপর থেকে মুন্নি আর কখনোই লোভ করেনি, আর মিনুও বোকামি ছেড়ে দিয়ে চালাক হওয়ার চেষ্টা করে। এভাবেই তাদের সংসারটা সোনার সংসারে পরিণত হতে থাকে। এটা ছিল ডিসেম্বর মাস, চারিদিকে তখন কুয়াশায় ভরা ছিল। এমন হাড় কাঁপানো শীতের রাতে এক জীর্ণ শীর্ণ কুঠিরে দুই অসহায় এতিমছানা বসে বসে কাঁপছে। তাদের পাশে কেউ নেই, তাদের মলিন বিছানায় নেই কোনো গরম কম্বল। তারা অনবরত কাঁপছে আর কাঁপছে। রকি দাদা, এই রকি দাদা, আমার খুব শীত করছে রে দাদা। হাত পা গুলো কেমন জমে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে রে। আজ মা বেঁচে থাকলে আমাদের নিশ্চয়ই ডানার নিচে নিত। তুই জানিস আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না বোন, বোন আমার, একদম কাঁদিস না তুই। আমি আছি তো, তাই না? আমি থাকতে তোর কিচ্ছু হবে না। আয়, তুই আমার ডানার নিচে আয়, আমি তোকে আগলে রাখছি বোন। এসব বলে রকি ওর বোন টুকিকে তার ডানার নিচে আগলে রাখে। কিন্তু তাতে কি হবে, ঘরে ভাঙা অংশ দিয়ে ঠান্ডা বাতাস তাদের ঘরে ঢুকছিল, আর তারা কনকনে শীতে কাঁপছিল। দাদা, এই দাদা, দেখ কেমন করে কুয়াশার সাথে সাথে ঠান্ডা বাতাস আসছে। ও মাগো, আমি যে ঠান্ডায় মরে গেলাম রে দাদা। এ কি দাদা, তোর হাত পা তো আরো ঠান্ডা হয়ে গেছে রে। তোর খুব কষ্ট হচ্ছে, তাই না রে দাদা? দূর পাগলি মেয়ে, তুই এত ভাবিস না। দাঁড়া, আমি কাগজ দিয়ে এই ভাঙা অংশ আর ঘরের চাল ঢেকে দিচ্ছি, তাহলে আর ঠান্ডা বাতাস আসবে না, আর তোর কম শীত করবে, বুঝেছিস বল? এসব বলে রকি কিছু কাগজ নিয়ে সেই ভাঙা বেড়া আর চালটা ঢাকার চেষ্টা করতে থাকে, কিন্তু এ যেন ব্যর্থ চেষ্টা ছিল। না, কিছুতেই আমি আর ঠান্ডা বাতাস বন্ধ করতে পারছি না। তাহলে এবার কি হবে? হায় ঈশ্বর, এবার আমরা এই এতিম ভাই বোন কি করব? ঈশ্বর, তুমি কেন আমাদের বাবা মাকে তুলে নিলে বলো? ঈশ্বর, আমাদের কেন এতিম করলে? জানিস দাদা, আজ বাবা মাকে খুব মনে পড়ছে। মা আমাদের কত সুন্দর বুকে আগলে রাখতো, আর এবার শীতে মা আমাদের দিকে দূরে আকাশে তারা হয়ে গেছে। তবে
হবে দাদা? তুই একটু আগুন জ্বালিয়ে দে না দাদা, আমি একটু গরম তাপ নেই, তাহলে তো একটু শান্তি পাবো। তুই তো ঠিক কথাই বলেছিস বোন, কিন্তু ঘরে তো কোনো খড়কুটো নেই, তাই তুই এখানেই থাক। আমি দেখি সুখী মাসির কাছে কোনো খড়কুটো পাই কিনা, একটু খড়কুটো পেলে আগুন জ্বালাতে পারবো। এই বলে রকি শীতে কাঁপতে কাঁপতে সুখীর বাসায় যায় আর অনেক জোরে জোরে ডাকতে থাকে, সুখী মাসি, ও সুখী মাসি, একটু ঘুম থেকে ওঠো গো সুখী মাসি, একটু শুনে যাও না। রকির এমন চিৎকার শুনে সুখী ঘুম ঘুম চোখে বাইরে বেরিয়ে আসে আর রেগে বলতে থাকে, কি হয়েছে রে হতচ্ছাড়া? এত রাতে এভাবে দরজার কাছে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন? উফ, কম্বল মুড়িয়ে কত সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, আর তুই দিদি তো ঘুমটা ভেঙে। সুখী মাসি, তোমরা তো কম্বল শরীরে দিয়ে ঘুমাচ্ছ, ওদিকে আমরা দুই ভাই বোন শীতে অনেক কষ্ট করছি, আমাদের একটু খড়কুটো দাও না গো মাসি, একটু আগুন জ্বালাবো। মরণ! হ্যাঁ রে, তোদের এই দুঃখের কাহিনী শোনানোর জন্য কি আমাকে ঘুম থেকে জাগালি? কেন রে, খড়কুটো নেই? যা এখান থেকে, নয়তো একদম মেরেই ফেলবো। আর রকি কাঁদতে কাঁদতে বাড়ি এসে দেখে টুকি শীতে কাঁপছে। কি হয়েছে দাদা? তুই কিছু পেলি জ্বালানোর মতো? দেখ, আমি যে শীতে জমে যাওয়ার মতো অবস্থা হয়েছি, প্রচন্ড শীত লাগছে আমার। ও বাবা রে! না রে বোন, কিচ্ছু পেলাম না, উল্টো মাসি আমাকে তাড়িয়ে দিল জানিস। তবে তুই কাঁদিস না দাদা, তুই যেদিন ভালো টাকা রোজগার করবি সেদিন না হয় একটা কম্বল কিনে নিস। এসব বলে দুই ভাই বোন দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এমন শীতের রাতের কষ্ট তাদের কেউ দেখতে পায় না। দেখতে দেখতে জানুয়ারি মাস চলে আসে। জানুয়ারি মাসে যেন শীত আরো দ্বিগুণ বেড়ে যায়। দাদা, এই দাদা, অনেক কষ্টে তো ডিসেম্বর মাসটা পার করলাম, কিন্তু এই জানুয়ারি মাসের শীত তো আর সহ্য করার মতো নয় রে। এবার কি তাহলে আমরা মরে যাব দাদা? আমাদের ঘরটা তো আরো ভেঙে গেছে, তাহলে এবার কি হবে বলতো? বোন শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই যে কাকুলি মাসি আছে না, ওদের বাড়ির ছাদে ছোট্ট একটা চিলে কোঠার ঘর আছে জানিস, ওই ঘরে কেউ থাকে না, আমার দরজাও খোলা থাকে। চল আমরা রাতে করে ওই ঘরে থাকবো, আর সকাল হওয়ার আগেই পালিয়ে আসবো রে বোন। তাই নাকি দাদা? তবে চল আমরা ওখানেই যাই, এমন শীত যে আমি আর সহ্য করতে পারছি না রে। এরপর টুকি আর রকি উড়ে কাকুলির ছাদে যায় আর ছাদে গিয়ে চিলে কোঠার ঘরে আশ্রয় নেয়। সেই ঘরে একটা গরম কম্বলও ছিল। টুকি বিছানায় শুয়েই সেই কম্বলটি গায়ে দেয়। দাদা দাদা, এই দেখ, এই কম্বলটি গায়ে দিয়ে কত আরাম লাগছে। আহা, আমার তো ভীষণ ভালো লাগছে দাদা। আস্তে আস্তে কথা বলবো, কাকুলি মাসি নিচে থেকে শুনতে পেলে আমাদের আর রক্ষে নেই, এখন চুপি চুপি ঘুমিয়ে পড়ি চল। এরপর ওরা দুই ভাই বোন সেই চিলে কোঠার ঘরে আরাম করে শান্তির ঘুম দেয়। এভাবেই দিন কাটছিল। ওরা দুই ভাই বোন প্রতিদিন কাকুলির চিলে কোঠার ঘরে এসে ঘুমাতো আর সকাল হওয়ার আগেই চুপি চুপি চলে যেত। কিন্তু একদিন রাতে, এত রাতে আমার মাথা ব্যথাটা শুরু হলো কেন? না, একটা ওষুধ খেয়ে নেই, কিন্তু আমার ওষুধ খুঁজে পাচ্ছি না কেন। ও হ্যাঁ, মনে পড়েছে, চিলে কোঠার রুমে রেখেছি তো আমি, যাই গিয়ে নিয়ে আসি। এরপর কাকুলি তার চিলে কোঠার ঘরে যায় আর ওদের দুই ভাই বোনকে দেখে ভীষণ রেগে যায় কাকুলি। এই ফকিন্নির বাচ্চারা, ঘুম থেকে ওঠ বলছি, তোদের তো সাহস কম নয়, আমার ঘরে এসে থাকছিস তোরা? কি রে, ওঠ! কাকুলির ডাক শুনে ওদের দুই ভাই বোনের ঘুম ভেঙে যায় আর ওরা চোখ খুলে কাকুলিকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। মাসি, তুমি এখানে? হ্যাঁ আমি, তবে দাঁড়া। এই বলে কাকুলি একটা লাঠি এনে
ওদের দুই ভাই বোনকে অনেক মারতে থাকে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওরা দুই ভাই বোন কাঁদতে কাঁদতে রাস্তায় ঘুরতে থাকে। তখন একটা পরী সেখানে আসে। কি হয়েছে? তোমরা এই শীতের রাতে কাঁদছো কেন? তোমাদের শীত করছে না? এরপর রকি কাঁদতে কাঁদতে তাদের সব ঘটনা পরীকে খুলে বলে, আর সব শুনে পরীর অনেক মায়া হয়। কেঁদো না, আর কেঁদো না তোমরা। এই নাও এই গরম কম্বলটি। এই গরম কম্বলটি যেমন তোমাদের এই শীতের কষ্ট দূর করবে, তেমনি তোমরা এই কম্বলের কাছে যা চাইবে এই কম্বল তোমাদের তাই দিবে। এবার তবে আমি আসি, তোমরা অনেক সুখে থাকবে। এই বলে পরী চলে যায়। এরপর ওরা খুশি মনে কম্বলটি নিয়ে সেই ভাঙা কুঠিরে যায়। আর এরপর থেকে ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।